হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। আজকে আমরা রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো তোমাদের আজকে আমি 17 আগস্ট 2022 এর ফার্স্ট শিফটের কোশ্চেন গুলো করাবো ম্যাথের। তো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে প্রত্যেকটা অঙ্ক তোমাদের করাবো ধরে ধরে। তো যারা অঙ্কে দুর্বল আছো তাদের জন্য কিন্তু ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে। বলছে একটি ঘনকের একটি তলের পরিসীমা 24 সেমি, তাহলে ঘনকটির আয়তন কত? দেখো ঘনকের কটা তল থাকে? ঘনকের হচ্ছে টোটাল 6টা তল থাকে। ঘনক মানে হচ্ছে লুডোর ছক্কা, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, সেটাই হচ্ছে ঘনক। আর 6টা তল। তাহলে লুডোর ছক্কায় কতগুলো তল আছে? লুডোর ছক্কায় কত পড়ে? 1 2 3 4 5 6, মানে 6 পড়ে। যে প্রত্যেকটা যেটা তোমরা দেখতে পাও ওটাই হচ্ছে এক একটা তল, ঠিক আছে? তাহলে কি বলেছে? প্রত্যেকটা একটি তলের পরিসীমা 24, মানে প্রত্যেকটা তলের পরিসীমা সেই 24ই হবে। আচ্ছা, ঘনকের প্রতিটা তল কার মতো দেখতে হয়? বর্গক্ষেত্রের মতো দেখতে হয়। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তা আমি ধরলাম এই ঘনকটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে 4 গুণ x হবে, তাই না? তো সেটা সমান সমান কত বলেছে? একটি তলের পরিসীমা বলেছে 24 সেমি, মানে 4 গুণ x সমান সমান 24। তাহলে x সমান সমান কত হবে? 24/4 হবে, মানে 6 হবে। তাহলে ঘনকটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বেরোলো? 6 সেমি বেরোলো। আমাকে কি বার করতে বলেছে? ঘনকটার আয়তন। আয়তনের ফর্মুলা কি? ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু তার কিউব, তার মানে 6 তার কিউব হবে আয়তন। তাহলে কত হয়? 6 এর কিউব করলে হয় 216। তাহলে ঘনকটার আয়তন কত হবে? 216 ঘন সেমি। তারপরটা দেখো কি বলছে। বলছে শ্রীনিবাসের স্ত্রী তার থেকে 4 বছরের ছোট। 5 বছর পর তাদের বয়সের গড় হবে 33 বছর। তাহলে শ্রীনিবাসের স্ত্রীর বর্তমান বয়স কত? তাহলে আমাকে কি বলেছে? দেখো, শ্রীনিবাসের স্ত্রী তার থেকে 4 বছরের ছোট। তা যার থেকে আমি সবসময় সেই জিনিসটাকে এক্স ধরবো, ঠিক আছে? তো শ্রীনিবাসের স্ত্রী তার থেকে মানে শ্রীনিবাসের থেকে 4 বছরের ছোট, তাহলে আমি শ্রীনিবাসের বয়স ধরি এক্স। তাহলে শ্রীনিবাসের বয়স ধরবো এক্স, তাহলে তার স্ত্রীর বয়স কত হবে? তার থেকে 4 বছরের ছোট, তাহলে স্ত্রীর বয়স হবে কত? এক্স এর থেকে 4 বছর ছোট, মানে এক্স মাইনাস 4 বছর। আচ্ছা, এবার কি বলেছে দেখো, 5 বছর পর তাদের বয়সের গড় হবে 33 বছর। তাহলে 5 বছর পর শ্রীনিবাসের বয়স কত হবে? এখন বয়স এক্স, 5 বছর পর কি এক্স এর থেকে আরো 5 বছর বেশি হবে, মানে এক্স প্লাস 5 হবে। আর তার 5 বছর পর তার স্ত্রীর বয়স কত? স্ত্রীর বর্তমান বয়স হচ্ছে এক্স মাইনাস 4, তাহলে 5 বছর পর বয়স কত হবে? এক্স মাইনাস 4 প্লাস 5, মানে 5 যোগ করতে হবে, তাহলে কত হয়? এক্স প্লাস 1 হয়। তাহলে 5 বছর পর শ্রীনিবাসের বয়স হলো এত, তার স্ত্রীর বয়স হলো এত। আমাকে কি বলেছে? 5 বছর পর তাদের বয়সের গড়। তাহলে এদের দুজনের বয়সের গড় কত হবে? বয়সের গড় কি করে বের করতে পারি আমি? দুজনের বয়স দিয়ে থাকলে দুজনের বয়সের সমষ্টি ডিভাইডেড বাই, যেহেতু দুজন তাই ডিভাইডেড বাই 2 হবে। তাহলে কত হচ্ছে? এক্স প্লাস 5 প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে তাদের বয়সের গড়। ইট ইজ ইকুয়াল টু কত বলেছে? দেখো 33 বলেছে, তাহলে ইট ইজ ইকুয়াল টু 33। আচ্ছা, আমি এক্স গুলো যোগ করি। এক্স আর এক্স যোগ করলে 2x, আর 5 আর 1 যোগ করলে হয় 6, 2x প্লাস 6। আর দুইটা যদি ডান পাশে গুণ করি কোনাকুনি, তাহলে কত হয়? 33 দুগুণ 66। তাহলে 2x সমান সমান কত হবে? 6টার ডান পাশে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে 66 মাইনাস 6 করলে হয় 60। তাহলে x সমান সমান কত হবে? দুইটা গুণ আছে, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে কত? 60/2 মানে 30। তাহলে x এর মান কি বেরোলো আমার? 30 বেরোলো। আমাকে কি বার করতে বলেছে? শ্রীনিবাসের স্ত্রীর বর্তমান বয়স কত? আমি কত ধরেছিলাম? শ্রীনিবাসের বয়স ধরেছিলাম x, আর স্ত্রীর বয়স ধরেছিলাম x মাইনাস 4। তাহলে তার স্ত্রীর বর্তমান বয়স কত হবে? x মাইনাস 4, মানে 30 মাইনাস 4 করলে কত হয়? 26 বছর। অপশন বি। তারপরটা দেখো কি বলছে। বলছে 1 বছর আগে সমীর ও তিলকের বয়সের গড় ছিল 5:6। 4 বছর পর তাদের বয়সের গড় হয় 6:7। সমীরের বর্তমান বয়স কত? দেখো আমাকে কি বলেছে? 1 বছর আগে সমীর ও তিলকের বয়সের গড় ছিল না, এখানে না গড় হবে না, এখানে অনুপাত ছিল হবে। হ্যাঁ, এটা অনুপাত, ঠিক করে নাও একটু। এখানেও বয়সের গড় হয় লেখার আছে, এটাও অনুপাত হবে। হ্যাঁ, অনুপাত। তাহলে 1 বছর আগে তাদের অনুপাত কত ছিল? 5:6। তা আমি ধরছি 1 বছর আগে সমীরের বয়স ছিল 5x, সমীরের ছিল 5x, আর তিলকের ছিল 6x। 5:6 বলেছে, তাহলে একজনের 5x হলে প্রথম জনের 5x হলে পরের জনের হবে 6x। এটা হচ্ছে 1 বছর আগে। এর পরের কাজ কি হবে? 1 বছর আগে বলেছে আমার বর্তমান বয়সটা বের করব। তাহলে সমীরের বর্তমান বয়স কত হবে? বর্তমানে সমীরের বয়স কত হবে? 1 বছর আগে 5x ছিল, তাহলে এখন কত? এখন আরো 1 বছর বেশি হবে, তাহলে কত হবে? সমীরের হবে 5x প্লাস 1। আর তিলকের কত হবে? তিলকেরও 1 বছর বেশি হবে,
তাহলে কত হবে 6x plus 1। আচ্ছা এইবার আমাকে কি বলেছে, বলেছে 4 বছর পর তাদের বয়সের অনুপাত 6:7। তাহলে বর্তমান বয়স পেলাম 5x plus 1, আর এই সমীরের বর্তমান বয়স পেলাম 5x plus 1, আর তিলকের বর্তমান বয়স পেলাম 6x plus 1। তা কি বলেছে আমাকে 4 বছর পর। তাহলে 4 বছর পর সমীরের বয়স কত হবে, বর্তমান বয়স যেটা তার সাথে আরো 4 যোগ করতে হবে, মানে 5x plus 1 এর সাথে আর যদি 4 যোগ করি তাহলে কত হয়, 5x plus 5 হয় একের সাথে 4 যোগ করলে। আর 4 বছর পর তিলকের বয়স কত হবে, 6x plus 1 রয়েছে তার সাথে আরো 4 যোগ করতে হবে, তাহলে কত হবে 6x plus 5 হয়ে যাবে। এই অনুপাতটা কত বলেছে 6:7। তাহলে আমি কি লিখতে পারি, 5x plus 5 বাই, একবারে বাই করে দিলাম, 6x plus 5 সমান সমান 6/7। এবার কি করব, কোনাকুনি গুণ করব। আমি এইটার সাথে এটা আগে গুণ করি, কেন গুণ করব, তাহলে দেখো এটা আগে গুণ করলে দেখো 6 6 36 আসে, আর এদিকে যদি গুণ করি আমি তাহলে 35x আসে। আমার যদি 36x আসে তাহলে আমার সুবিধা হবে, তাই এটা দেখে নিয়ে আমি এটা করতে পারি। তাহলে গুণ করি 36x প্লাস 5 6 30 সমান সমান কত, এবার এই কোণার সাথে এই কোণা বাদিকের উপরের সাথে ডান পাশের নিচ, তাহলে কত হয় 35x প্লাস 5 7 35, x গুলোকে বাঁ পাশে নিই, তাহলে 36x আর মাইনাস 35x হবে, মানে কত 36x থেকে 35x বাদ দিলে x সমান সমান 35 ডান পাশে রয়েছে মাইনাস 30 হবে, তাহলে কত হবে 5 হবে। এগুলো তোমরা আস্তে আস্তে কিন্তু প্র্যাকটিস করো, মুখে মুখে করবা, দেখবা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এগুলো একমাত্র আসে বারবার করে প্র্যাকটিস করলে, বা অঙ্ক পারার একমাত্র উপায় হচ্ছে বারবার করে প্র্যাকটিস করা। সে যতই তুমি ট্রিক্স শেখো যাই শেখো, তুমি প্র্যাকটিস না করলে কিচ্ছু পারবা না, ঠিক আছে। দেখো তারপরে তাহলে x এর মান আমার কত বেরোলো, 5 বছর বেরোলো। আমাকে কি বের করতে বলেছে, সমীরের বর্তমান বয়স কত বছর। আচ্ছা সমীরের বর্তমান বয়স আমি কত ধরেছিলাম, এই যে সমীরের বর্তমান বয়স হচ্ছে 5x plus 1, এখানে আমি x এর মানটা 5 বসিয়ে দিই, তাহলে কত হবে 5 গুণ 5 যোগ 1 মানে 25 যোগ 1 মানে কত হবে 26 বছর, অপশনে। তারপরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে 36 সেমিকে কেমি, কিমি মানে কিমিতে, কিলোমিটারে রূপান্তরিত করো। আচ্ছা দেখো তোমরা সবাই জানো কিলো হেক্টো ডেকামিটার, এটা নিশ্চয়ই জানো, আমি একটু লিখে দিচ্ছি। দেখো কিলোমিটার, হেক্টোমিটার, তারপরে কি ডেসিমিটার, তারপরে কিলো হেক্টো, ও ভুল বললাম, কিলো হেক্টো ডেকা, কিলো হেক্টো ডেকামিটার, তারপরে হচ্ছে মিটার, মিটার, তারপরে হচ্ছে ডেসি, তারপরে হচ্ছে সেন্টি, তারপরে হচ্ছে মিলি। তা আমি যদি বাদিক থেকে ডান পাশে যাই তাহলে আমি কি করব, গুণ করতে হয়, আর ডান পাশ থেকে বাদিকে আসলে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তা যত ঘর আসবে একের পরে ততগুলো শূন্য দিয়ে আমাকে গুণ বা ভাগ করতে হবে। আমি কোথায় যাব, সেমি থেকে কিমিতে যাব। সেমি কোথায়, মানে সেন্টিমিটার এখানে, এখান থেকে কোথায় যাব, এই যে কিমিতে। তাহলে কত ঘর আসছে দেখো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। তাহলে আমি সেমি থেকে কিমিতে আসছি মানে 5 ঘর বাদিকে আসছি, তাহলে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে, 5 ঘর এসছি মানে একের পরে 5টা শূন্য দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে আমার কত কিমি হবে, 36 ডিভাইডেড বাই, ভাগ করছি তলায় লিখে দিলাম, একের পরে 5টা শূন্য, 1 2 3 4 5। তাহলে আমি শূন্য দিয়ে ভাগ করছি মানে কি, পয়েন্ট আমার সরবে, কোন দিকে সরবে, আমি যদি গুণ করি তাহলে পয়েন্ট ডান দিকে সরে, আর যদি ভাগ করি তাহলে পয়েন্ট বাদিকে সরবে। দেখো এখানে পয়েন্ট নেই, মানে পয়েন্ট কোথায় আছে, এই যে 36 এর পরে আছে, তাই না, পয়েন্ট নেই মানে কোথায় আছে, লাস্টে আছে। তাহলে আমার 5 ঘর সরবে, তাহলে 5 ঘর সরলে মানে কত, এখানে একটা দুটো রয়েছে, আরো তিনটে আমার চাই, তিনটে আমি কি আনবো, তিনটে শূন্য বসাতে হবে, তাহলে একটা দুটো তিনটে, এখানে আমার পয়েন্ট এটা। তাহলে আমার উত্তর কত হবে, 0.00036, অপশন সি, এত কিমি, ঠিক আছে, এত কিমি। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 11টি সংখ্যার গড় 41, তাদের মধ্যে প্রথম 5টা সংখ্যার গড় 18 এবং শেষ 5টা সংখ্যার গড় 64। তাহলে ষষ্ঠ সংখ্যাটি মানে যেটা মাঝে থাকবে, প্রথম 5টা লাস্টের 5টা বলেছে, একটা সংখ্যা মাঝে থাকবে, সেটি কত। দেখো 11টা সংখ্যার গড় বলেছে 41, আমি কি করবো, 11টা সংখ্যার সমষ্টি বার করবো। তা সমষ্টি কত হবে 11টা সংখ্যার, তাহলে 41 গুণ 11, তাই না। তাহলে 1 একে 1 4 একে 4 গুণ 1 একে 1 4 একে 4, তাহলে কত হয় 1 4 একে 5 4, তাহলে কত বেরোলো, 11টা সংখ্যার সমষ্টি 451। প্রথম 5টা সংখ্যার গড় কত বলেছে 18, তাহলে প্রথম 5টা সংখ্যার সমষ্টি কত হবে, 5 গুণ 18 কত হয় 90। শেষ 5টা সংখ্যার গড় বলেছে 64, তাহলে শেষ 5টা সংখ্যার সমষ্টি কত, 5 গুণ 64 মানে কত হবে, 4 5 20 শূন্য হাতে 2 5 6 30 দিয়ে 32। তাহলে এখানে আমি কতগুলো সংখ্যার সমষ্টি পেলাম, 5টা, আর প্রথম 5টা শেষ 5টা মানে 10টা সংখ্যার। তাহলে 10টা সংখ্যার সমষ্টি কত, এই দুটোর যোগফল 320 যোগ 90 কত হবে, 410 হবে। তাহলে ষষ্ঠ সংখ্যাটা কত, তাহলে একটা সংখ্যাই পড়ে রয়েছে, আমার টোটাল 11টার সমষ্টি হচ্ছে 451।
আর প্রথম পাঁচটা শেষ পাঁচটা মানে 10টা সংখ্যার সমষ্টি হলো 410। তাহলে ষষ্ঠ নম্বর যে সংখ্যা মানে যে একদম মিডিলে আছে তার কত হবে? এই টোটালটার থেকে 451 থেকে আমি যদি 410 বাদ দিই তবেই বেরিয়ে যাবে। তাহলে 451 মাইনাস 410 কত হবে? 41 হবে। তাহলে অপশন এ। তারপরটা দেখো কি বলছে। বলছে 20 জন মহিলা একটি কাজ 15 দিনে শেষ করতে পারে আর 16 জন পুরুষ সেই কাজটি 15 দিনে শেষ করে, তাহলে পুরুষ ও মহিলার কর্মদক্ষতার অনুপাত কত? আচ্ছা কি বলেছে? 20 জন মহিলা 15 দিনে করে, তাহলে 20 জন মহিলা করে 15 দিনে, ঠিক আছে। তাহলে আমি বের করব একজন মহিলা কত দিনে করে। তাহলে 20 জন মহিলা যদি 15 দিনে করে, একজন মহিলা কত দিনে করবে? বেশি দিনে করবে না কম দিনে করবে? নিশ্চয়ই 20 জন যত দিনে করে একজন নিশ্চয়ই বেশি দিনে করবে। তাহলে কত দিন হবে? 15 গুণ 20 দিনে করবে, ঠিক আছে। আচ্ছা তাহলে গুণ করলে কত হয়? 15 দুগুণে 30 মানে 300 দিনে করবে। একই রকম করে আমাকে কি বলেছে দেখো, 16 জন পুরুষ করে সেই একই কাজ 15 দিনে। তাহলে আমি কি করব? একই রকম করে একজন পুরুষ কত দিনে করে সেটা বের করব, ঠিক আছে। তাহলে 16 জন পুরুষ করে হচ্ছে, তোমরা লেখার দরকার নেই, হ্যাঁ একটু বুঝে বুঝে নিজে করে নেবা, দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু কনসেপ্টটা তোমাদের লাগবে, কনসেপ্ট না জানলে কিন্তু করতে পারবে না, উল্টো পাল্টা করে ফেলবা। 16 জন পুরুষ করে হচ্ছে 15 দিনে, ঠিক আছে। তাহলে একজন পুরুষ কত দিনে করবে? এটাও নিশ্চয়ই বেশি, সেম আগের মতো 16 গুণ 15 দিনে। গুণ করলে কত হয়? 16 আর 15 গুণ করলে হয় 16, 160 আর 80 মানে হয় 240 দিনে। তাহলে দেখো একজন মহিলার 300 দিন লাগছে আর একজন পুরুষের লাগছে 240 দিন। তাহলে আমাকে কি বের করতে বলেছে? পুরুষ ও মহিলার কর্মদক্ষতার অনুপাত। আচ্ছা পুরুষটা আগে দিয়েছে, আমি পুরুষ ও মহিলার আগে সময়ের অনুপাতটা বার করি। তাহলে পুরুষ ইস্টু মহিলার যদি আমি সময়ের অনুপাত বার করি, সময়ের মানে কত দিন লাগছে, পুরুষের কত দিন লাগছে 240, মহিলার কত দিন লাগছে 300, তাহলে সময়ের অনুপাত কত হবে? 240:300 করলে কত হয়? শূন্য যদি তুলে দিই 24:30, দুটোকে আবার 6 দিয়ে যায় মানে 4:5। এটা আমি কি বের করলাম? সময়ের অনুপাত। আমাকে কি বার করতে বলেছে? কর্মদক্ষতা। দেখো কর্মদক্ষতা মানে কি? কর্মদক্ষতা মানে হচ্ছে কে কত ভালো কাজ করছে। দেখো যে যত ভালো কাজ করে তার সময় তত বেশি লাগবে না কম লাগবে? ভালো কাজ করছে মানে তাড়াতাড়ি কাজ করছে, তাহলে তার সময় কম লাগবে। তাহলে কর্মদক্ষতা আর সময়ের মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। তাহলে সময়ের অনুপাত যদি 4:5 হয়, কর্মদক্ষতার অনুপাত কি হবে? এ দুটোকে উল্টে দিতে হবে, ব্যস্ত সম্পর্ক মানে উল্টে যাবে। অথবা দেখো দুজন থাকলে তবে উল্টাবে, আর যদি তিনজন থাকতো বা উল্টেলে আমার বেরোবে। আর যদি তিনজন থাকতো তখন কি করে করতে হতো? ধরো 4:5:6 রয়েছে, তখন 1/4:1/5:1/6। দুজন থাকলেও হয় কিন্তু 1/4:1/5ই হয়, ঠিক আছে। কিন্তু আমি উল্টে দিলে এটা যদি করে দেখো কোনাকুনি গুণ হলে এই 5:4ই চলে আসবে। তাহলে কর্মদক্ষতার অনুপাত কত হবে? যদি পুরুষ ও মহিলার সময়ের অনুপাত 4:5 হয়, কর্মদক্ষতার অনুপাত কত হবে? উল্টে যাবে মানে 5:4। দুজনের ক্ষেত্রে উল্টে দিলে মিলবে, কিন্তু তিনজন ক্ষেত্রে কিন্তু এই যে 1/1 দিয়ে করে আমাকে করতে হবে, ঠিক আছে। তাহলে অপশন এ। তারপর একটা দেখো কি বলছে। বলছে দুটি সংখ্যার যোগফল 430, তাদের গসাগু 43 হলে এদের মধ্যে কোনটি সঠিক জোড় হবে? মানে সংখ্যা দুটো কি হবে আর কি। দেখো আমি এখানে অপশন ধরে করলে না আমার সুবিধা হবে। তা দুটো সংখ্যার যোগফল 430, আমি আগে দেখবো যেই সংখ্যাগুলো দিয়েছে তাদের যোগফল 430 কিনা। 215 215 যোগ করলে 430 হয়, এটাও 430ই হবে, এটাও 430, এটাও 430, মানে এখানে যোগফল দেখে আমি কিছু করতে পারবো না। এবার দেখবো এদের গসাগু 43 বলেছে, তা এইবার দেখবো এইগুলোর গসাগু 43 কিনা। দেখো 215 আর 215 মানে 215ই তো কমন দুজনের মধ্যে, তাহলে এদের গসাগু 215। 86 আর 344 এদের মধ্যে দেখো 2 তো আছে, তা 43 তো আমার গসাগু কোনোদিন আসতেই পারে না। দেখো দুজনকেই 2 দিয়ে যায়, তাহলে 2 দিয়ে গেলে 43 তো মৌলিক সংখ্যা, 43 আর আসতে পারে না, তাহলে এটা হবে না। এটাও দেখো জোড় সংখ্যা দিয়েছে, তো এদের মধ্যে 2 তো যাবেই, মানে 2 গুণ আরো কিছু হবে, তা 43 তো তাহলে হতে পারে না, তাহলে এটাই পড়ে থাকলো। এবার এটা দেখো আমি করি, 129 মানে আমি কি লিখতে পারি? 43 গুণ 3। আর 301 মানে আমি কি লিখতে পারি? 43 গুণ 7 করলে 301 হয়। তাহলে দেখো 43 দুজনের মধ্যেই কমন আছে, ঠিক আছে। তাহলে সঠিক অপশন কোনটা হবে? সঠিক জোড় কোনটা? অপশন ডি, 129 আর 301। তারপর একটা দেখো কি বলছে। বলছে একটি ঘনকাকার জলের ট্যাঙ্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার, এটির একটি বৃত্তাকার ইনলেট আছে। ইনলেট মানে যেটা দিয়ে জল ঢোকে, যেটির ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার। তার একটা ব্যাসার্ধ আছে মানে বৃত্তাকার টাইপের। যদি 2 মিটার পার সেকেন্ড বেগে জল ভর্তি হয়, তাহলে দেখো তোমাদের নিজেদের বাড়ির জলের ট্যাঙ্কের কথা চিন্তা করো। সেখানে দেখো একটা ইনলেট থাকে, মানে একটা পাইপ মতো থাকে গোল মতো বৃত্তাকার, সেই পাইপ দিয়ে একটা হাড়ে জল ঢোকে। তোমাদের দেখা গেল ট্যাঙ্কিটা ভর্তি হতে 8 মিনিট বা কারোর 15 মিনিট বা 10 মিনিট এরকম লাগে, ঠিক আছে, এরকম টাইপের।
আচ্ছা, এখানে ঘনকাকার বলেছে, তোমাদের বাড়ির যে ট্যাঙ্কটা থাকে সেটা হয় কি চোঙাকার, লম্ববৃত্তাকার চোঙের মতো, কিন্তু এখানে বলেছে ঘনকাকার। ঠিক আছে। আচ্ছা, দেখো জলের ট্যাঙ্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলেছে 2 মিটার, তাহলে ঘনকের মধ্যে যতটা জল থাকে এই ট্যাঙ্কটার মধ্যে সেটা কি হবে, কতটা পরিমাণ জল থাকে, তার আয়তন যত ততটা জল থাকবে। তাহলে ট্যাঙ্কটার মধ্যে জলের আয়তন কত হবে, তাহলে জলের আয়তন হবে কি ঘনকাকার, তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা একটু আগেই করালাম, বাহু কিউব। তাহলে জলের আয়তন কত হবে, বাহু কিউব মানে 2, তার কিউব এত ঘন মিটার মানে কত হয়, 2 এর কিউব করলে 8 ঘন মিটার। আচ্ছা, বা মিটার কিউব লিখি, ঠিক আছে। আচ্ছা, এটির একটা বৃত্তাকার ইনলেট আছে যেটির ব্যাসার্ধ 3.5 সেমি। এখানে দেখো, এখানে রয়েছে একটা মিটার আর একটা রয়েছে 3.5 সেমি, আবার এখানে মিটার পার সেকেন্ড। তাহলে সেমিটাকে আমি কি করব, মিটারে নিয়ে যাব, একটু আগেই করালাম তোমাদের। তাহলে সেমি থেকে যদি আমি মিটারে নিয়ে যাই তাহলে আমি দুঘর সরছি, দুঘর বাদিকে সরছি, মানে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ব্যাসার্ধ যদি 3.5 সেমি হয় সেটা মানে কত হবে, 100 দিয়ে ভাগ করব, 3.5/100 এত মিটার, তার মানে দুঘর সরবে, তাহলে কত হবে 0.035 মিটার। ঠিক আছে, এই যে দুঘর সরলো, 3-এর আগে ছিল, 3-এর পরে 0-র আগে আসলো, 0.035 মিটার। আচ্ছা, এবার কি করব দেখো, এবার বলেছে যে তার ব্যাসার্ধ এত, তাহলে তার ক্ষেত্রফল কত হবে, ইনলেটটার ফর্মুলা কি, বৃত্তের ক্ষেত্রফলের পাই ইন্টু আর স্কোয়ার মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কত, 0.035 ইন্টু 0.035। আচ্ছা, এখানে আরেকটা জিনিস কি বলেছে যে 2 মিটার/সেকেন্ড বেগে জল ভর্তি হয়, মানে 1 সেকেন্ডে জল যায় 2 মিটার, 2 মিটার বেগে আর কি, 1 সেকেন্ডে যায় 2 মিটার। তাহলে দেখো, তাহলে 1 সেকেন্ডে কতটা আয়তনের জল যাবে, ওই যে ওর যে ক্ষেত্রফল বৃত্তাকার ইনলেটটা তার সাথে যদি আমি এই 2 মিটারটাকে গুণ করে দিই তবেই আমার 1 সেকেন্ডে কতটা জল যাবে, কতটা আয়তনের জল যাবে, এটা ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সাথে যদি এই 2 মিটারটা গুণ করি তাহলে আমার আয়তন বেরোবে। ঠিক আছে, তাহলে এটা ইন্টু 2, এত মিটার কিউব জল 1 সেকেন্ডে যাবে। আচ্ছা, এটাকে দেখো পয়েন্ট তুলতে হবে, পয়েন্ট তুলে দিই, তাহলে 1-এর পরে 3টে শূন্য, এটাকেও পয়েন্ট তুললে 1-এর পরে 3টে শূন্য। আচ্ছা, 7 দিয়ে 35কে কাটা যায়, কেটে দিই, 5×7 = 35, 5 দিয়ে 1000কে কেটে দিই মানে হয় 200। আচ্ছা, আর যাচ্ছে, হ্যাঁ, 200কে 100 করি 2 দিয়ে কেটে, এটাকে 11 করে দিই। আবার এখানে 2 রয়েছে, 2 দিয়ে 1000কে কাটলে হয় আচ্ছা, ওটাকে কাটলে ভালো, তো এটাকে কেটে ফেলেছি, কেটে দিই। আবার 5 দিয়ে দিলে 100, আর এখানে হচ্ছে 7। আচ্ছা, তাহলে কত থাকছে আমার, 11 আর 7 মানে 77/1-এর পরে 4টে শূন্য। এটা কি বেরোলো, এটা বেরোলো হচ্ছে আমার আয়তনটা, মানে এত মিটার কিউব। তাহলে আমাকে কি বের করতে বলেছে, ট্যাঙ্কটি কত সময়ে ভর্তি হবে, তাই না, ট্যাঙ্কটি কত সময়ে ভর্তি হবে। তাহলে দেখো ট্যাঙ্কটার আয়তন কত, 8 মিটার কিউব, আর 1 সেকেন্ডে ভর্তি হচ্ছে কত, এত মিটার কিউব, তাহলে আমার কতটা টাইম লাগবে। আমি যদি ঐকিক নিয়মে করি তাহলে আমি কি লিখতে পারি, 27/1-এর পরে 4টে শূন্য, মিটার কিউব ভর্তি হয় 1 সেকেন্ডে। তাহলে 1 মিটার কিউব ভর্তি হবে কত সেকেন্ডে, 1/ওইটা, তার মানে উল্টে গিয়ে কত হবে, 1-এর পরে 4টে শূন্য ডিভাইডেড বাই 77 সেকেন্ডে। আর কত মিটার কিউব চাই আমার, 8 মিটার কিউব চাই। তাহলে 8 মিটার কিউব ভর্তি হবে কত, 8 গুণ করতে হবে 1-এর পরে 4টে শূন্য ইন্টু 8 ডিভাইডেড বাই 77। তাহলে গুণ করলে কত হয়, মানে 77কে একবারে ভাগ দিয়ে দিই, হ্যাঁ, এখানে দেখো অ্যাপ্রক্সিমেটলি রয়েছে, মানে আমার পুরো কিন্তু মিলবে না, হ্যাঁ। তাহলে 8-এর পরে 4টে শূন্য হবে, বসিয়ে দিই, 8-এর পরে 1টা 2টো 3টে 4টে। আচ্ছা, 80-র মধ্যে 77 কতবার যায়, কাটাকুটি তো যাবে না, দেখি বুঝতে পারছো, একবার দিয়ে, তাহলে ভাগ করে দিই, হ্যাঁ, 77 হলো। 3-এর পরে একটা শূন্য নামালাম, যাবে, যাবে না, তাহলে আরেকটা শূন্য নামাতে হবে, তাহলে এখানে শূন্য বসে আরেকটা শূন্য নামাই। এটাকে দেখো, এটাকে 3বার যাই, 4বার দিলে বেশি হয়ে যাবে, তাহলে 3×7 = 21, হাতে 2, 3×7 = 21, 2 23। তাহলে কত হলো 9, 3-এর একে 4 মানে 6, আর একটা শূন্য। আচ্ছা, এটাকে কতবার যাবে, 7 নং 63, 9 বার দিয়ে দেখি, 9 বার দিলে কত হয়, 7 নং 63, 3 হাতে 6, 7 নং 63 হচ্ছে 69। তাহলে দেখো একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমার এটাই নিতে হবে, হ্যাঁ, কারণ 8 নিলে অনেকটা দূরে থাকবে, আর এটা যেহেতু অ্যাপ্রক্সিমেটলি আমি 1039টাকেই ধরলাম, এটা কি এত সেকেন্ড। আমাকে দেখো অপশন গুলো রয়েছে মিনিট, আওয়ার, এইসব, তাহলে সেকেন্ডটাকে আবার মিনিটে নিতে গেলে কি করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1039কে আমি 60 দিয়ে ভাগ করি, তাহলে কত বেরোয়, একবার যাই 103-এর মধ্যে, তাহলে 60, 3, 4, 9, কতবার যাই, 7বার যাই, 6×7 = 42 মানে 420। তাহলে কত হচ্ছে 19, তাহলে পয়েন্ট দিয়ে আর একটা শূন্য নিলাম, কতবার যাই, 3বার যাই, 180। তাহলে এরকম টাইপের কি কোনো অপশন আছে, দেখো 17.3 মিনিট অপশন আছে, তাহলে আমার উত্তর হবে 17.3। বোঝা গেল। আচ্ছা, তারপরেরটা,
দেখো কি বলছে, বলছে একটি দ্রব্যের বিক্রয় মূল্য, একটি দ্রব্যের ক্রয় মূল্য 2500 টাকা এবং বিক্রয় মূল্য এত টাকা, তাহলে ক্ষতির শতকরা। দেখো ক্ষতি হয়েছে না লাভ হয়েছে আমি কি করে বুঝবো? দেখো ক্রয় মূল্য এখানে বেশি আর বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্য 2500, বিক্রয় মূল্য 2375, তাহলে ক্রয় মূল্য বেশি মানে আমার ক্ষতি হয়েছে। আর যদি বিক্রয় মূল্য বেশি হতো ক্রয় মূল্য কম হতো তাহলে আমার লাভ হয়েছে। আচ্ছা, তাহলে আমি দেখবো কি কতটা ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি কতটা হয়েছে, যদি বেশিটার থেকে কমটা বাদ দিই, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিই, তাহলে ক্ষতি হয়েছে 2500 মাইনাস 2375, কত হয় 5, 7 একে 8, 2, 3 একে 4, 125 টাকা আমার ক্ষতি হয়েছে। ক্ষতির হার বলেছে, তাহলে যে কোনো কিছুর হার যখন আমি বের করব, ক্ষতির হার সমান সমান কত হবে, বা লাভের হার যেটা বলবে, তাহলে যেইটা হয়েছে মানে ক্ষতি বা লাভ, উপরে বসবে কি ক্ষতি বা লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য। সবসময় হার কার উপর বের করে, ক্রয় মূল্যের উপরে, যদি কিছু বলে না দেয়। আবার কোনো কোনো ক্ষেত্রে যদি বলে যে বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট লাভ বা কত পার্সেন্ট ক্ষতি, সেই ক্ষেত্রে খালি নিচে বিক্রয় মূল্য হবে, বাকি সব ক্ষেত্রে কিছু না বলে দেওয়া মানে ক্রয় মূল্যের উপর। ঠিক আছে, তাহলে এখানে ক্ষতির হার কত, ক্ষতি কত টাকা হয়েছে, যে বের করলাম বিয়োগ করে 125 টাকা, 125 ডিভাইডেড বাই ক্রয়, আচ্ছা ইন্টু 100%, পার্সেন্টেজ আনতে হয় আমার, ইন্টু 100%, তাহলে 125 ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত আমাকে বলেছে 2500, তাহলে বাই 2500 ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, 25 5 25 125, তাহলে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, 5% ক্ষতি হয়েছে অপশনে। তারপরটা দেখো কি বলছে, যদি x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 11 এবং xy প্লাস yz প্লাস, এটা xx না এটা zx, হ্যাঁ এটা xx না এটা zx হবে, zx ইজ ইকুয়াল টু 42 হয়, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার এর মান কত? দেখো এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান না? তাহলে আমি যদি লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এর একটা ফর্মুলা আছে, ফর্মুলা কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর ফর্মুলা কি, a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, মানে x প্লাস y প্লাস z তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab মানে xy প্লাস bc মানে yz প্লাস ca মানে xz, ঠিক আছে, বা zx। তাহলে দেখো আমি x প্লাস y প্লাস z এর মানও জানি, আবার এইটার মানও জানি, তাহলে খালি পাতি মান বসিয়ে দেবো, তাহলে কত হয় 11 স্কয়ার মাইনাস 2 গুণ এটার মান কত 42, তাহলে 2 গুণ 42, তাহলে 11 স্কয়ার করলে কত হয় 121 মাইনাস 42 দুগুণে 84, তাহলে এটা বাদ দিলে কত হবে, এটা বাদ দিলে হবে 7, আর 1 9 মানে 3, মানে কত হবে 37 হবে, অপশন বি। তারপরেরটা দেখো কি বলছে, বলছে দুজন ব্যক্তির বয়সের পার্থক্য 30 বছর, যদি 5 বছর আগে বয়সে বড় ব্যক্তির বয়স বয়সে ছোট ব্যক্তির বয়সের 3 গুণ হয়, তাহলে বয়সে ছোট ব্যক্তির বয়স কত বছর, মানে বর্তমানেই হবে। হ্যাঁ, দুজন ব্যক্তির বয়সের পার্থক্য, তাহলে আমি ধরলাম যে বড় তার বয়স x বছর, বড় জন যে, ঠিক আছে, মানে বয়সে বড়, তাহলে ছোট জনের বয়স কত হবে, তার থেকে পার্থক্য 30 বছর বলেছে, মানে ওর যদি x হয়, বড় জনের বয়স যদি x হয়, ছোট জনের বয়স তার থেকে 30 বছর কম হবে, তাহলে ছোট জনের বয়স কত হবে x মাইনাস 30, তাই না? এবার কি বলেছে দেখো, যদি 5 বছর আগে, আচ্ছা 5 বছর আগে তাহলে বড় জনের বয়স কত, বড় জনের বয়স যদি এখন x বছর হয়, তাহলে 5 বছর আগে তার বয়স কত ছিল x মাইনাস 5, আর ছোট জনের বয়স বর্তমানে x মাইনাস 30, তাহলে 5 বছর আগে বয়স কত ছিল x মাইনাস 30 মাইনাস 5, মানে কত হচ্ছে x মাইনাস 35। আচ্ছা এবার দেখো কি বলেছে, 5 বছর আগে বয়সে বড় ব্যক্তির বয়স মানে x মাইনাস 5টা বয়সে ছোট ব্যক্তির বয়সের 3 গুণ, মানে এইটার 3 গুণ, তাহলে x মাইনাস 5 ইজ ইকাল টু 3 ইন্টু x মাইনাস 35। আচ্ছা x মাইনাস 5 যেরকম আছে রাখলাম, সেটা ইজ ইকাল টু গুণ করে দিই, 3x মাইনাস 3 গুণ 35 করলে 105। আচ্ছা x গুলোকে একদিকে আনি, তাহলে কত হয় x মাইনাস 3x ইজ ইকাল টু, বা ডান পাশেও আনতে পারি, মাইনাস 105, আর মাইনাস 5টা ডান পাশে গেলে 5, এটা কত হয় মাইনাস 2x হয়, সমান সমান মাইনাস 105 আর প্লাস 5 করলে হয় মাইনাস 100, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে x ইজ ইকাল টু কত হবে 100/2 মানে 50। আচ্ছা আমাকে কি বের করতে বলেছে, তাহলে বয়সে ছোট ব্যক্তির বয়স কত, ছোট ব্যক্তির বয়স কত x মাইনাস 30 বর্তমান বয়সী, ঠিক আছে, তাহলে 50 মাইনাস 30 হবে, তাই না, 50 মাইনাস 30 করলে কত হবে 20 বছর, তাহলে বয়সে ছোট ব্যক্তির বয়স কত 20 বছর। তারপরেরটা দেখো কি বলছে, বলছে পি ও কিউ একা একটি কাজ যথাক্রমে 9 দিন ও 12 দিনে করতে পারে, তারা যদি একদিন অন্তর অন্তর কাজ করে। আচ্ছা দেখো একদিন অন্তর অন্তর, বা ইংলিশে বলা থাকে অল্টারনেট ডেইজ, ঠিক আছে, অল্টারনেট ডেইজ মানে অল্টার করে কাজ করে, মানে একদিন ও করে পরের দিন এ করে,
একদিনে পরের দিনও, ঠিক আছে, এইভাবে কাজ করে, মানে একদিন পি করবে পরের দিন কিউ, আবার তার পরের দিন পি, তার পরের দিন কিউ, এইভাবে। এবং কিউ প্রথম দিন কাজ করে, তাহলে কাজটি কতদিনে শেষ হবে? দেখো এই অঙ্কগুলো কিন্তু এখন খুব খুব ইম্পর্টেন্ট, এগুলো এখন খুব আসছে, ঠিক আছে, তাই এগুলো ভালো করে বুঝতে হবে। দেখো কি বলেছে, পি ও কিউ একটি কাজ 9 দিনে ও 12 দিনে, তাহলে পি 9 দিনে কাজটা শেষ করে, দেখো কোনো কাজ শেষ করে মানে কাজটার কত অংশ করা, এক অংশ করা, তাহলে পি 9 দিনে করে হচ্ছে এক অংশ, ঠিক আছে। আমার প্রথম কাজ হবে হচ্ছে তারা একদিনে কতটা করে করে এই অঙ্কগুলোতে, তাহলে পি একদিনে কতটা করবে, 9 দিনে যদি এক অংশ করে একদিনে কতটা করবে, একের 9 অংশ। সেম একই রকম করে কিউ কত দিনে করে, কিউ করছে 12 দিনে এক অংশ, তাহলে কিউ একদিনে কতটা করবে, একই রকম করে একের 12 অংশ হলো। আচ্ছা, এবার কি বলেছে দেখো, তারা যদি একদিন অন্তর অন্তর কাজ করে এবং কিউ প্রথম দিন কাজ করে, তাহলে প্রথম দিনের কাজটা করছে কিউ আর পরের দিন করছে পি, তাহলে কিউ একদিনে করলো হচ্ছে একের 12, আবার পি পরের দিন কত করছে, একের 9, তাহলে কিউ আর পি পরের দিন করছে একের 9, তাহলে কিউ আর পি মিলে 2 দিনে এক এক দিন করে, মানে 2 দিনে কতটা করছে, কিউ প্রথম দিন করছে একের 12 যোগ পি করছে একের 9, এতটা। তাহলে কত হয় আমি বের করি, 12 আর 9 এর লসাগু হয় 36, 3 12 36 যোগ 4 9 36, মানে কত হচ্ছে 7/36, মানে এরা দুজন মিলে 2 দিনে কতটা করছে, 7/36। টোটাল কাজ কত অংশ, টোটাল কাজটা হচ্ছে এক অংশ। তাহলে আমাকে বের করতে হবে এক অংশ অবধি করতে তাদের কতটা টাইম লাগে, এক অংশ মানে কি, এরা দুজন মিলে কাজটা এক অংশের বেশি তো করতে পারে না, মানে দেখো আমার নিচে 36 আছে, মানে আমার উপরে সর্বোচ্চ কত আসবে, যদি উপরে আমার 36 আসে তবে আমার এক অংশ হবে 36/36 করলে। তা এইবার আমি কি করব, আমার কাজ হবে যে সাতের আমি কত দিয়ে গুণ করলে আমার 36 এর কাছে আসবে, দেখো আমি যদি 5 দিয়ে গুণ করি তবে আমার কত আসছে 35/36, কিন্তু আমি যদি 6 দিয়ে গুণ করি তাহলে দেখো 42 চলে আসে, মানে এক অংশের থেকে বেশি হয়ে যাবে। তো সেটা আমি করব না, আমি কত আনবো যাতে ওর কাছাকাছি আসে, মানে 5 দিয়ে গুণ, তাহলে দেখো এদের 2 দিনের কাজটা এত, মানে আমি 5 দিয়ে গুণ করব মানে কি 2 দিনের কাজকেও আমি 5 দিয়ে গুণ করব, তাহলে কত দিনের কাজ হবে, 2 দিনের কাজকে যদি 5 দিয়ে গুণ করি মানে হবে 10 দিনের কাজ, তাই না? 10 দিনের কাজ তাহলে কত হবে, 7 কে 5 দিয়ে গুণ করলে 35/36, মানে তারা দুজন মিলে 10 দিনে কতটা করবে, 35/36 হবে। এই জিনিসটা বোঝা গেল তো? দেখো তা আমি কি করলাম, যে 36 আছে তাহলে তার কাছাকাছি আমি নিয়ে যাব, তা 7 কে যদি আমি 35 অব্দি নিয়ে যাই তবেই হবে, তা 7 এর গুণিতকে নিতে হবে, হ্যাঁ, ওরা তো আর অর্ধেক দিন বলেনি, একদিন পুরোটা করেছে, তা 2 2 করে আমাকে এরকম গুণিতকে নিয়ে যেতে হবে। তাহলে ওরা 10 দিন করলো, 35/36 হলো, এখনো তো কাজটা বাকি আছে, তাই না? টোটাল কাজ হচ্ছে এক অংশ, তাহলে কতটা বাকি থাকবে, 1 মাইনাস 35/36, কত হয়, 1 এর 36, এই 1 এর 36 অংশটা কে করবে, দেখো কিউ আবার পরের দিন কাজ করবে, প্রথমে তো কিউ কাজ করছে, তাহলে 10 দিনের পরের দিন কে কাজ করবে, কিউ। কিউ এর কত দিন লাগে, 12 দিনে করে এক অংশ, তাহলে এক অংশ করে কিউ, এক অংশ করে 12 দিনে, তাহলে 1 এর 36 অংশ করবে কত দিনে, 1 এর 36 অংশ করবে 1 এর 36 গুণ 12, মানে কত হয়, 1 এর 3 দিনে। তাহলে এরা 10 দিন মিলে করলো দুজন মিলে, প্লাস আবার কিউ বাকি কাজটা করছে 1 এর 3 দিনে, তাহলে টোটাল কাজটা শেষ হতে কত দিন লাগবে, 10 যোগ 1 এর 3, কত হয়, তাহলে লসাগু করলে 3, 30 যোগ 1 মানে হবে 31/3 দিন, তাহলে অপশন ডি উত্তর হবে। দেখো অঙ্কটা আমি আরেকবার বলে দিই, অঙ্কটা কঠিন আছে আর এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। এখন কি বলেছে, পি ও কিউ একা একটি কাজ যথাক্রমে 9 দিন ও 12 দিনে করতে পারে, তাহলে পি একা করে 9 দিনে, কিউ একা করে 12 দিনে। তো আমি কি করলাম, পি আমি কি জানি টোটাল কাজটা মানে এক অংশ, 9 দিনে করে এক অংশ, একদিনে কতটা করে, কিউ একদিনে কতটা করে বের করলাম। আর কি বলেছে, তারা একদিন অন্তর অন্তর, মানে প্রথম দিন কিউ করে পরের দিন পি করে, তারপরের দিন আবার তৃতীয় দিন কিউ করে, চতুর্থ দিন পি করে, এইভাবে কাজ করে, আর কিউ প্রথম দিন করে। তাহলে তারা দুজন মিলে 2 দিনে কতটা করবে, পি কিউ প্রথম দিনে করছে 1 এর 12, পি করছে 1 এর 9, দুজন মিলে কতটা করছে, 7 এর 36, টোটাল কাজটা কত, এক অংশ। তাহলে এক অংশ মানে কি, আমার নিচে 36 আছে মানে উপরে 36 আসতে হবে, বা 36 এর কাছাকাছি, 36 এর কাছাকাছি আমি 7 এর গুণিতক কত, 5 দিয়ে যদি গুণ করি তবে হবে, তাহলে 5 দিয়ে গুণ করলে আমার 35, মানে কত, তাহলে 2 দিনের কাজটা হচ্ছে 7 এর 36 ছিল, 2 দিনের কাজটাকেও 5 দিয়ে গুণ করব, তাহলে কত দিনের কাজ হয়, 10 দিনের কাজ হয়। তাহলে 10 দিনে কতটা অংশ করছে, 35/36, তাহলে কাজ বাকি থাকছে কতটা, টোটাল কাজ হচ্ছে এক অংশ, এক অংশ থেকে আমি কত বাদ দেবো, 35 এর 36 বাদ দেবো, তাহলে বাকি কাজটা বেরিয়ে যাবে, তাহলে কত হয় 1 এর 36, এই 1 এর 36 অংশ কাজটা কে করবে, কিউ করবে, কারণ কিউ আবার প্রথম দিন করেছে, তাহলে 10 দিন হয়ে গেল, মানে কি কিউ প্রথম পি দ্বিতীয়, এরকম করে দশম দিনে পি কাজ করবে, তারপরের দিনে আবার কিউ কাজ করবে,
তাহলে সেই কাজটা 1/36 অংশ কি বের করতে কতদিন লাগবে? 12 দিনে 1 অংশ করে মানে 1 অংশ করে 12 দিনে। আর 1/36 অংশ কত দিনে করবে? 1/36 গুণ 12 মানে 1/3 দিনে। তাহলে ওরা দুজন মিলে করলো 10 দিন, প্লাস কিউ করলো আরো 1/3 দিন। তাহলে টোটাল কত দিন লাগবে? 31/3 বা 10 পূর্ণ 1/3। ঠিক আছে? তো তোমাদের আজকে এত দূরই থাকবে। আশা করি ক্লাসটা খুব তোমাদের ভালো লেগেছে। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটাতে ক্লিক করে দেবে। তাহলে এই ধরনের ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকে তোমাদের ছিল প্রথম ক্লাস। এরপর থেকে আমি এরকম ক্লাস পরপর দিতে থাকবো। তো আশা করি তোমরা সেগুলো দেখবে এবং তোমরা অনেক কিছু শিখতে পারবে। আমি একদম বেসিক থেকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে শেখাচ্ছি। তো যারা অঙ্কে দুর্বল আছো, যারা অঙ্ক পারো না, তাদেরও কিন্তু বুঝতে কোনো অসুবিধা হবে না। আর যারা পারো তারা তো খুব ভালোই। ঠিক আছে? তো চলো আজকে এত দূরই থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।